ভারতের সঙ্গে যুদ্ধের ভয়তেই কাঁপছে গোটা পাকিস্তান। আমাদের উত্তরপ্রদেশ তার থেকে ছোট হয়ে উঠবে পাকিস্তান ভবিষ্যতে। ভারতের সঙ্গে উত্তেজনা, আর তাতেই পদত্যাগের ঝড় উঠে গেছে। একের পর এক সেনা অফিসার তারা পদত্যাগ করছে। তালিবানদের সঙ্গেও সম্পর্ক এখন পাকিস্তানের মোটেই ভালো নয়। পাকিস্তানে যা চলছে, যেভাবে চলছে, তালিবান খুশি নয়। উন্মত্ত পাগল এই সেনা প্রধান। পাকিস্তান আবার গর্ভবতী হয়েছে। 1971 সালে জন্ম দিয়েছে বাংলাদেশে, এবার জন্ম দেবে এক বা একাধিক নতুন সন্তানের। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রে আপনাদের শোনাবো একটি শুভ খবর। চমকে উঠলেন তো? এই আবহে কি শুভ খবর থাকতে পারে? আসলে পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত উপজাতির মধ্যে যখনই কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে, তখন তারা বলেন একটা শুভ আবহ তৈরি করতে হয়। আর আপনারা নিশ্চয়ই জানেন, পাকিস্তান আবার গর্ভবতী। এবার আবার তার বাচ্চা হতে চলেছে এবং সেই বাচ্চাকে নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা জানেন, ইতিহাস বলছে 1971 সালে বাংলাদেশের জন্ম। সে জন্ম তো পূর্ব পাকিস্তান অর্থাৎ বৃহত্তর পাকিস্তান থেকেই। সুতরাং আবার গর্ভবতী পাকিস্তান। এদিকে তো নজর রাখবো, তার আগে জানিয়ে রাখি, ইতিমধ্যেই গোটা পাকিস্তান কাঁপছে। তার কারণ তাদের সেনা প্রধান, তার উস্কানিমূলক বক্তব্য। তিনি বলেছেন হিন্দু এবং মুসলমান আলাদা। ধূর্ত জিন্না 1940 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে তত্ত্ব খাড়া করেছিল টু নেশন, সেই তত্ত্ব অনুযায়ী তিনি হিন্দু এবং মুসলমানের কি আলাদা সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন। আসলে তিনি ঘৃণার উদ্রেক ঘটানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানে। আর সেই পাকিস্তানে কি হলো সেই পাকিস্তানে একের পর এক সেনা অফিসার তারা পদত্যাগ করছে। মাথায় হাত গোটা সেনাবাহিনী। কি ভাবছেন তো ফেক নিউজ? দাঁড়ান, আপনাদের দেখাবো সেই চিঠি। এই হচ্ছে সেই চিঠি। এই চিঠি লেখা হয়েছে জেনারেল অর্থাৎ পাক সেনা প্রধান আসিম মুনিরকে। চিঠি লিখছেন কে? চিঠি লিখছেন লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি। এই চিঠিটা একবার একটু আপনাদের পড়ে শোনাই, বুঝতে পারবেন ছত্রে ছত্রে পাকিস্তান সেনা কত ভয় পেয়েছে সেটা প্রকাশ হয়ে গেছে। অনারেবল জেনারেল আসিম মুনির, চিফ অফ আর্মি স্টাফ, পাকিস্তান আর্মি জেনারেল হেডকোয়ার্টার্স, GHQ, রাউলপিন্ডি, পাকিস্তান। কে লিখছেন? লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি, কমান্ডার 11 কর্পস, হেডকোয়ার্টার্স 11 কর্পস, পেশোয়ার, পাকিস্তান। Massive surge in resignation amid rising tension with India. ভারতের সঙ্গে উত্তেজনা, আর তাতেই পদত্যাগের ঝড় উঠে গেছে। একের পর এক পাকিস্তান সেনা অফিসাররা তারা পদত্যাগ করছেন। I'm writing to bring your esteem, attention and alarming situation. এখানে লিখছে অ্যালার্মিং সিচুয়েশন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যালার্মিং সিচুয়েশন। সত্যি তো অ্যালার্মিং সিচুয়েশন দ্যাট হ্যাজ ডেভেলপড ওভার দ্য পাস্ট 48 আওয়ার্স। এই 48 আওয়ার্সে অর্থাৎ গত 48 ঘন্টায় একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে। Reports from various formations indicate a wave of resignation, the scale of which is unprecedented. বলছেন যেভাবে পদত্যাগ করার প্রবণতা পাকিস্তান আর্মি অর্থাৎ সেনাবাহিনীতে এই মুহূর্তে রয়েছে, তাতে খুব স্পষ্ট গোটা বিষয়টা নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড। This trend is creating significant concern about the operational stability. খুব গুরুত্বপূর্ণ শব্দ, অপারেশন স্টেবিলিটি, অ্যান্ড মরাল অফ আওয়ার ট্রুপস। অর্থাৎ কৌশলগত কারণে, অপারেটিভ কারণে এবং অপারেশন চালানোর জন্য এটা খুব আতঙ্কের বিষয়। পাক সেনাপ্রধানকে লেখা চিঠিতে পরিষ্কার সেনাকর্তা জানাচ্ছে। অন্যদিকে মরাল অফ ট্রুপস অর্থাৎ
যারা সৈন্যবাহিনীতে রয়েছেন একের পর এক অফিসার তারা পদত্যাগ করছেন, যেটা দেখে বলা যেতে পারে গোটা সেনাবাহিনীর মনোবল একেবারে তলানিতে চলে এসেছে। একটা হিসেব দিয়েছে নাম্বার অফ রেজিগনেশন, এখানে যেমন দিয়েছেন 12 কর্পস কোয়েটা, সেখানে 120 জন অফিসার আর 400 জন এনলিস্টেড পার্সোনাল। ইম্প্যাক্টটা কি হচ্ছে? ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ডিপ্লয়েড অ্যালং উইথ দ্য ওয়েস্টার্ন বর্ডার, অর্থাৎ তাদের পশ্চিম বর্ডারে যাদের নিয়ে আসা হয়েছে সেখানে বিরাটভাবে প্রভাব পড়ছে। ফোর্স কমান্ড অফ নর্দার্ন এরিয়া, FCNA, ফোর্স কমান্ড অফ নর্দার্ন এরিয়া, এটা হচ্ছে ওয়েস্টার্ন, এটা হচ্ছে নর্দার্ন। সেখানে 80 জন অফিসার এবং 300 জন এনলিস্টেড পার্সোনাল। এবং বাংলা কর্পস, নাম্বার অফ রেজিগনেশন 50 অফিসার্স অ্যান্ড 500 এনলিস্টেড পার্সোনাল, এরও ইম্প্যাক্ট পড়ছে। এবং আগের ইম্প্যাক্টটা মূলত পড়েছে মাউন্টেন ব্যাটালিয়ন টাস্কড উইথ সেফগার্ডিং ক্রিটিক্যাল সেক্টর ইন নর্দার্ন রিজিয়ন, অর্থাৎ উত্তরে যে হিলি রিজিয়ন রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে, সেইখানে যেমন প্রভাব পড়েছে ঠিক তেমনভাবে কর্পস বাংলাতে যেহেতু 50 জন অফিসার এবং 500 জন এনলিস্টেড পার্সোনাল তারা পদত্যাগ করছেন, সেখানে মেকানাইজ ইনফেন্ট্রি অ্যান্ড আর্টিলারি রেজিমেন্ট স্টেশন অ্যাট কি ফরওয়ার্ড পজিশন, অর্থাৎ আর্টিলারি এবং মেকানাইজড, অর্থাৎ যে সমস্ত জায়গায় যুদ্ধের যন্ত্রাংশ, যুদ্ধের যন্ত্রপাতি চালাতে হবে সেই জায়গাতেও প্রভাব পড়ছে। এই যে এই 3টে জায়গায় প্রভাব, অর্থাৎ টোটাল রেজিগনেশন এই মুহূর্তে পদত্যাগ করেছে 250 জন অফিসার আর 1200 এনলিস্টেড পার্সোনাল আছে, তারা তালিকাভুক্ত, তারাও করবে। সাইটেড রিজন, অর্থাৎ কি কারণে হয়েছে বলে সেনাপ্রধানকে জানাচ্ছেন সেনাকর্তা। তিনি জানাচ্ছেন দ্য রিজাইনিং পার্সোনাল হ্যাভ প্রিডমিনেটলি সাইটেড ফ্যামিলি প্রেশার, তারা বলছেন ফ্যামিলির প্রেশারের জন্য, পারিবারিক চাপের কারণে। কেউ বলছেন মেন্টাল ফ্যাটিক, মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। আর কেউ বলছেন আনসার্টেনিটি অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজিক ডাইরেক্টিভস, অর্থাৎ আনসার্টেনিটি, অনিশ্চয়তা কাজ করছে, যে কিভাবে কি হচ্ছে বোঝা যাচ্ছে না, গোটা সেনাবাহিনী তার কি পথে এগোচ্ছে কিছুই বুঝতে পারছে না, অর্থাৎ কনফিউজড, সংশয় আর দ্বিধাতে তারা ছাড়ছে। এটা একটা সেনাবাহিনীর ক্ষেত্রে কত বড় থাপ্পড়, বুঝতে পারছেন? যে সংশয়, যারা সৈন্য, যারা অফিসার, তার সংশয়, দ্বিধা, দ্বন্দ্বে পড়ে গেছে, লড়বে কি। আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, এসকালেটিং টেনশন উইথ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সঙ্গে যে উত্তেজনা হচ্ছে তার জন্য পদত্যাগ করছে। অর্থাৎ পারিবারিক কারণে, মানসিক কারণে একটা মানসিক ফ্যাটিক, অর্থাৎ মানসিক ক্লান্তি চলে এসছে, কেউ অবসন্ন, হতাশগ্রস্ত, কেউ বুঝতেই পারছে না যে সেনাবাহিনী কোন দিকে যাচ্ছেন, তাই সেনা অফিসাররা এবং অবশ্যই অন্যান্যরা তারা পদত্যাগ করছে। দ্য সিচুয়েশন ডিমান্ডস ইমিডিয়েট ইন্টারভেনশন, সেনাকর্তা কাতরভাবে সেনাপ্রধানকে বলছেন যে এক্ষুনি আমাদের এটা ইন্টারভেন করা উচিত, আমাদের হস্তক্ষেপ করা উচিত, তা না হলে যেদিকে এগিয়ে যাচ্ছে এটা একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবে পাক সেনা। Your immediate guidance and intervention are crucial to address this critical issue and stabilize the ranks. I remain available to provide additional details or assistance as required. এটাখানে দেখতেই পাচ্ছেন, এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, yours sincerely লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ, এবং সেখানে টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এখন এটা ঠিক কথা, পাকিস্তান তো সরকারিভাবে বলবে না, কিন্তু পাকিস্তানের সংবাদপত্র, পাকিস্তানের সাংবাদিকরাও তারা কিন্তু বেশ কিছুদিন ধরে এই কথাগুলোই বলছিলেন। ওড়িশা পোস্ট চালাচ্ছে পাহেলগাম অ্যাটাক, আসিম মুনির ফেসেস ইউনিটি, অর্থাৎ একটা বিদ্রোহ, সেনাবাহিনীতে বিদ্রোহ, এর থেকে বড় বিদ্রোহ আর কি হতে পারে। সেনাবাহিনী থেকে তাহলে বিদ্রোহ হচ্ছে। সিক্রেট মেমো ওয়ার্নস of resignations in Pakistan Army, fears of war with India, ভারতের সঙ্গে যুদ্ধের ভয়তেই
কাঁপছে গোটা পাকিস্তান, সেনাবাহিনীও তারই মধ্যে পড়ে। সেখানেও তাদেরও বাবা মা আছে, পরিবার আছে, তারা বুঝতে পারছে উন্মত্ত পাগল এই সেনা প্রধান, যিনি হিন্দু এবং মুসলমান তারা আলাদা এবং হিন্দু বিদ্বেষী এই সেনা প্রধানের কথায় তারা বুঝতে পারছে না দেশ এবং সেনাবাহিনী কোন দিকে এগোচ্ছে। পাকিস্তানস আর্মি চিফ ফেসেস আলটিমেটাম, শেষ চূড়ান্ত জায়গায় এসে পৌঁছাচ্ছে। রিজাইন অর রিস্ক মিলিটারি coup। অনেকে বলছেন তাকে হয়তো রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে, তা নাহলে সেখানকার সেনা অর্থাৎ ভেতর থেকেই সমস্যা উদ্ভূত হবে। পাকিস্তান ইজ কারেন্টলি ফেসিং অ্যান ইকোনমিক ডাউনটাউন। সত্যি তো, এখন পাকিস্তানে আর্থিক অবস্থা খুবই খারাপ। ভাবতে পারছেন, সিলিন্ডার নয় পলিথিন দিয়ে গ্যাস নিয়ে যেতে হচ্ছে। হোয়াইট স্পেড ফ্রাস্ট্রেশন উইথ দ্য মিলিটারির মধ্যে এখন হতাশ চলে এসছে। আর সাধারণ মানুষ তারাও সেনাবাহিনীর ওপর ভরসা রাখতে পারছে না। অ্যান্ড গ্রোয়িং আনরেস্ট ইন regions such as Balochistan, Khyber Pakhtunkhwa, the army has long been a dominant force in the country, but the internal revolt suggests its authority is weakening. আজকে এই বিষয়ে আলোচনা করব, তার কারণ বালোচিস্তান শুধু একা নয়, পাখতুন এবং অন্যান্য জায়গাতেও একই ধরনভাবে পাকিস্তানের সেনার প্রতি, পাকিস্তানের যারা এই মুহূর্তে চালিকা শক্তি তাদের প্রতি একটা বিদ্রোহী মনোভাব দেখা দিচ্ছে। আর সেই কারণে অনেকে বলছেন পাকিস্তান বাচ্চা জন্ম দেবে। কেন পাকিস্তান বাচ্চা জন্ম দেবে? তার কারণ 1971 সালে কি হয়েছিল? 1971 সালে পাকিস্তান জন্ম দিল একটি বাচ্চার, যেই বাচ্চার নাম অবশ্যই বাংলাদেশ। তবে এমনি জন্ম দেয়নি। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে একসঙ্গে এমন ঠ্যাঙান ঠেঙিয়েছিল যে পাকিস্তান জন্ম দিল একটি বাচ্চা, তার নাম বাংলাদেশ। এবার আরও প্রতিবার পাকিস্তানে কি হয়, পাকিস্তানে প্রতিবার নিজেদের গোয়ার্তুমি হয় এবং গোয়ার্তুমির পর তারা ভারতীয় সেনাদের কাছে মার খায়। এমন মার খেয়েছিল ইয়াহিয়া খান, জন্ম নিয়েছিল বাংলাদেশ। এবার আবার তাদের সময় ঘনিয়ে এসেছে নতুন একটা বাচ্চা জন্ম দেওয়ার। কিন্তু বাচ্চা কি একটাই জন্মাবে না একাধিক বাচ্চা জন্মাবে, এই নিয়ে কিন্তু মতবিরোধ আছে। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। এবার চলে আসি এই পাকিস্তানের ম্যাপটা। অনেকে বলছেন এই বালুচিস্তানকে আর বোধহয় রাখা যাবে না পাকিস্তানে, অর্থাৎ বাংলাদেশের পর পাকিস্তান আবার গর্ভবতী জন্ম দিতে চলেছে বালুচিস্তান। কিন্তু শুধু কি বালুচিস্তান? এই প্রসঙ্গে অনেকের মতবিরোধ রয়েছে। তারা বলছে একটা নয়, তিনটে বাচ্চার জন্ম দিতে পারে পাকিস্তান। সত্যি কি তাই? বালুচিস্তান, খৈবার পাখতুন এবং সিন্ধ, এরা প্রত্যেকেই এই মুহূর্তে গর্জে উঠতে পারে এবং এদের নিজস্ব একটা সমন্বয় তৈরি হয়ে গেছে। আমি প্রথমেই বালুচিস্তানে চলে আসব। 1947 সাল ব্রিটিশ এ ভারত ছাড়বে, তার আগে দেশ বিভাগ হবে। দেশ ভাগের আগে বন্টন শুরু হয়ে গেছে, কে পাকিস্তানে যাবে, কে যাবে ভারতে। সেই সময় বালুচিস্তান ছিল 4টে ভাগে ভাগ। কালাত সবচেয়ে বড়, খারান, লাজবেলা এবং মাকরান। এর মধ্যে কালাত ছিল সবচেয়ে বড় এবং সেখানকার রাজা ছিলেন স্বাধীন। তার নাম ছিল মীর আহমেদ খান, যাকে সবাই বলতো নবাব খান। তিনি ব্রিটিশদের সঙ্গে কথা বললেন এবং তিনি তার স্বাধীনতা রাখতে চাইলেন এবং সেখানেই এক বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটল। কি সেই ঘটনা দেখাবো প্রমাণ সহ। এই হচ্ছেন মোহাম্মদ জিন্না আর এই হচ্ছেন মীর আহমেদ খান, অর্থাৎ কালাতের নবাব। লস্ট ইন্ডিপেন্ডেন্স when Jinnah betrayed Balochistan by marching it into Pakistan। যখন জিন্না পাকিস্তানের সঙ্গে বালুচিস্তানকে মিশিয়ে দিল, তখনই বিশ্বাসঘাতকতার এক অধ্যায় শুরু হলো। The neglected military hit region of Balochistan in Pakistan was once free, but this freedom lasted only for
227 days অর্থাৎ 227 দিনের শুধুমাত্র স্বাধীনতা পেয়েছিল। দিস ইজ হাউ কালাত, আ প্রিন্সলি স্টেট, কালাত প্রিন্সলি স্টেট অর্থাৎ তার প্রিন্স ছিলেন মহারাজা, দেখতেই পাচ্ছেন মীর আহমেদ খান, তিনি in what is now Balochistan lost its freedom and was forced to become a part of Pakistan, অর্থাৎ জোর করে পাকিস্তান এই বালুচিস্তানকে নিয়ে নিল, জোর করে। আমার কারণ আছে, প্রথমে জিন্নাহ কিন্তু মেনে নিয়েছিলেন কিং খানের সঙ্গে কথা বলে যে না, কালাত এবং গোটা বালুচিস্তান আলাদা থাকবে, তার স্বতন্ত্র সার্বভৌম দেশ হবে। ব্রিটিশরাও মেনে নিয়েছিল, কিন্তু কি এমন ঘটলো, কিভাবে বিশ্বাসঘাতকতা হলো? আসলে জিন্নাহ পরে খবর পেয়েছিলেন যে বালুচিস্তান গোটা পাকিস্তানের অন্যতম সমৃদ্ধশালী জায়গা, কিন্তু যে সমৃদ্ধি অর্থাৎ খনিজ পদার্থ থেকে শুরু করে প্রাকৃতিক নানান উপাদানে ভর্তি, অর্থাৎ ধূর্ত জিন্নাহ বুঝতে পারল, তার লোলুপ চোখে দৃষ্টি পড়ল বালুচিস্তান, এবং তিনি প্রায় জোর করে 227 দিনের মাথায় যুদ্ধ করে নিয়ে নিলেন। স্বাধীনতার পর এই উপমহাদেশে তখন পাকিস্তান সৃষ্টি হয়েছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বালুচিস্তানকে গায়ের জোরে নিয়ে নেওয়া হলো। 4th August 1947, দ্য ভাইসরয়স হাউস, নিউ দিল্লি, নয়া দিল্লিতে কি মিটিং হয়েছিল? অ্যাজ এ রেজাল্ট অফ মিটিং held between a delegation from Kalat and official of Pakistan State Department, presided over by the Crown Representative, and a series of meetings between the Crown Representative, His Highness the Khan of Kalat, and Mr. Jinnah. The following is the situation. কারা কারা মিটিংয়ে ছিল? সেই মিটিং হয়েছিল, কালাতের প্রতিনিধি ছিল পাকিস্তানের স্টেট ডিপার্টমেন্টের, এবং পৌরোহিত্য করেছিল অবশ্যই ভাইসরয় এবং ক্রাউন রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ব্রিটিশদের মহারানীর প্রতিনিধি, তারা ছিল। কি ঠিক হয়েছিল? দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান রিকগনাইজেস কালাত অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভারেন স্টেট ইন ট্রিটি রিলেশনস উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট উইথ আ স্ট্যাটাস অফ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত এবং পাকিস্তান নয়, কালাত সার্বভৌম একটা মর্যাদা পাবে এবং এটি স্বতন্ত্র একটি দেশ। এটা কে স্বীকৃতি দিয়েছে? রানী অর্থাৎ ব্রিটেনের রানীর রিপ্রেজেন্টেটিভের সামনে, ভাইসরয়ের সামনে কথা দিল না, কালাত আলাদা থাকবে, কালাত সার্বভৌম একটি আলাদা স্টেট অর্থাৎ দেশ হিসেবে গণ্য হবে। লিগাল ওপিনিয়ন উইল বি সট so to whether or not an agreement of lease between British government and Kalat will be inherited by the Pakistan government. বলা হলো যে যেহেতু ব্রিটিশদের সঙ্গে একটা ট্রিটি হয়েছিল কালাতের, সেটা কি হবে? সেটা তো আর গ্রেট ব্রিটেনের হাতে থাকবে না, স্বাধীনতা দিয়ে তারা চলে যাচ্ছে, সেটা কি পাকিস্তানের কাছে থাকবে? এটা নিয়ে লিগ্যাল ওপিনিয়ন নেওয়া হবে, আইনি পরামর্শ নেওয়া হবে। When this opinion has been received, further meetings will take place between representative of Pakistan and the Khan of Kalat at Karachi. অর্থাৎ পরবর্তী মিটিংটা, এই আইনি ব্যাপারটা যদি হয়ে যায়, তখন পাকিস্তানের সরকার এবং খান অর্থাৎ কালাতের খান, তাদের মধ্যে করাচিতে একটি বৈঠক হবে, বৈঠকে ঠিক হবে কি হবে। Meanwhile, a standstill agreement has made between Pakistan and Kalat, পাকিস্তান আর কালাতের মধ্যে একটা চুক্তি হলো, সাময়িক চুক্তি হলো। Discussions will take place between Pakistan and Kalat at Karachi at an early date with a view of reaching decision on defense, external affairs and communications. এখানে বলে রাখা ভালো, পাকিস্তানের পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছিল তখন, যে যদি কালাত একটা সার্বভৌম দেশ হিসেবে থাকে, তাহলে তার সঙ্গে এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বৈদেশিক বিভিন্ন সম্পর্ক, সেই সম্পর্কটা এই ছোট্ট দেশটা কিভাবে দেখবে? সেখানে কি পাকিস্তানের অভিভাবকত্ব থাকবে? অবশ্যই
কিং অফ কালাত এবং তার রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, প্রতিনিধি যারা ছিলেন, তারা বলেছিলেন না, আমরা আমাদেরটা দেখব। তারা ইচ্ছে করলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারবে, তারা আশেপাশে যারা আছেন তাদের সঙ্গে তারা সুসম্পর্ক রাখবে, যেমন একটা সার্বভৌম দেশ হয়। পাকিস্তান বারবার বোঝানোর চেষ্টা করছিল ওই বৈঠকে, না ওরা অত ছোট পারবে না, আমাদের অভিভাবকত্বে আমরা দেখে নেব। কিন্তু কালাতের কিং তারা কখনো মানেননি। কিন্তু পাকিস্তানরা বারবার ব্রিটিশদের সামনে, ভাইসরয়ের সামনে বারবার দেখাচ্ছিলেন তারা কত সাধু, কত উদারমনা, ছোট্ট একটা দেশ, সেই দেশের সার্বভৌমত্ব যাতে বজায় থাকে, তার নিরাপত্তায় তারা কত দুশ্চিন্তায় আছে, তাদের রাতে ঘুম হচ্ছে না। কিন্তু কিং কালাত বারবার করে সেটা খারিজ করে দিয়েছে। তো ব্রিটিশরা বললো, ঠিক আছে বাবু, তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও, লিগ্যাল ওপিনিয়ন নিয়ে নাও, আইনি পরামর্শ নিয়ে নাও, তারপর তোমরা এসো এবং যত তাড়াতাড়ি পারো এই বৈঠকটা করে তোমরা সব ঠিক করে নাও। ডিফেন্সের প্রশ্ন এসেছিল যে সেনাবাহিনী, বলছে ঠিক আছে কালাতের তাহলে সেনাবাহিনী থাকতে হবে না, পাকিস্তান আর্মিই দেখবে। কালাত বলেছে না, আমাদের সেনাবাহিনী আমাদের মতো দেখবে, আমরা আমাদের প্রটেক্ট করব, আমরা আমাদের বাঁচাবো, তোমাদের মুখাপেক্ষী হয়ে থাকবো না। কিন্তু ওই বিগ ব্রাদার অ্যাটিটিউড, মানে বড় ভাইয়ের মতো স্বভাব, যে না তোমার সম্পত্তিটাও আমি নেব, তোমাকেও দেখব, তুমি শুধু থাকবে। কিন্তু কালাত মানেনি। তখন ব্রিটিশ বললো, ঠিক আছে তোমরা এগুলো আলোচনা করে নাও, লিগ্যাল ওপিনিয়ন নিয়ে নাও, আইনি পরামর্শ নিয়ে নাও। এবং কমিউনিকেশনস, পাকিস্তানের বক্তব্য ছিল যে এত ছোট দেশ, তার ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বৈদেশিক বিভিন্ন সম্পর্ক আর কমিউনিকেশন, বিভিন্ন যোগাযোগ, এগুলো আমরাই দেখব। কিন্তু ঐক্যমতের ভিত্তিতে পৌঁছায়নি, যে কারণে ভাইসরয়ের মিটিংয়ে একটা পরিষ্কার লেখা হলো, করাচিতে তোমাদের পরবর্তী মিটিংয়ে ঠিক করে নাও। মনে রাখতে হবে 1758 দ্য ভাস্ট রিজিয়ন অফ বালুচিস্তান স্প্যানিং ফ্রম ডেরা ইসমাইল খান টু হরমুজ আইল্যান্ড ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি রুলড বাই পাওয়ারফুল নাসির খান। এবং এই যে কালার, এটা কিন্তু বহুদিনের, মানে 1758-তে ব্রিটিশ নথিতে খুব পরিষ্কার লেখা আছে যে এর একটা সার্বভৌম এবং পাকিস্তানের সঙ্গে তার কিন্তু মিল নেই। তার কারণ সেইখানে স্বতন্ত্রভাবে একটা দীর্ঘদিন ধরে রাজত্ব চলছে। আফটার হিজ ডেথ, অর্থাৎ কালাতের মহারাজা, ইট ফেসড ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল চ্যালেঞ্জেস লিডিং টু ডিক্লাইন ইটস পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। অর্থাৎ যা হয়ে থাকে রাজ পরিবারের মধ্যে, 1758 সালের পরে একটা ভেতরে এবং বাইরে একটা গোলযোগ সৃষ্টি হয়। এবার চলে আসি, তা সত্ত্বেও কিন্তু স্বাধীন সার্বভৌম ছিল, ব্রিটিশরা তাকে সেই মর্যাদা দিয়েছিল, যে কারণে বারবার করে বিভিন্ন ব্রিটিশ লিটারেচার অর্থাৎ ব্রিটিশ বিভিন্ন লেখাপত্রে, নথিপত্রে পরিষ্কার লেখা আছে প্রিন্সলি স্টেট। 1947, after World War II, Kalat, Balochistan sought independence from prolonged British occupation. Lawyers were hired to regain territories and had been incorporated into British Balochistan. The Baloch state declared independence on August 11, 1947. অর্থাৎ 1947 সালের 11ই আগস্ট তারা তাদের স্বাধীনতা দিবস ঘোষণা হয়ে গেল, সবাই মেনেও নিলেন। বাট only 9 months later ending the short-lived independence। কার জন্যে? পাকিস্তান জোর করে নিয়ে নিল। অর্থাৎ বুঝতে পারছেন বিশ্বাসঘাতকতা, সেই যে বিশ্বাসঘাতকতা করেছিল জিন্না, তার কারণ তার লোলুপ দৃষ্টি পড়েছিল বালুচিস্তানের দিকে। এই বালুচিস্তান হচ্ছে সেই জায়গা যেখানে বিভিন্ন খনিজ পদার্থ, প্রাকৃতিক বিভিন্ন পদার্থ রয়েছে, যেগুলো নিয়ে আজও অভিযোগ রয়েছে যে সেগুলোকে নিয়ে চীনকে দিয়ে দিচ্ছে, অন্যের চাকরামি করছে পাকিস্তান, কিন্তু বালুচিস্তানের মানুষকে আসলে ঠকাচ্ছে। এইবার আসি সেই বিশ্বাসঘাতকতার পরিণামে কি হয়েছিল। Instrument of accession of Kalat state. Whereas the Indian Independence Act 1947 provides that as from the 5th day of August 1947 there shall be set up independent dominion known as Pakistan, and the Government of India Act 1935 shall with such omission, additions, adaptations and modifications
as the Governor General may orders specify be applicable to the dominion of Pakistan. And whereas the Government of India Act 1935 as so adopted by the Governor General provides that an Indian state may accede to dominion of Pakistan by an instrument of accession executed by the ruler therefore. এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে, যেমন লেখা আছে I hereby declare that I accede to the dominion of Pakistan with the intent that Governor General of Pakistan, the Dominion Legislature, the Supreme Court and any other Dominion authority established for the purpose of the Dominion shall by virtue of this may instrument of accession but subject always to the terms therefore. আমি পুরোটা আর পড়ছি না, কিন্তু এইখানে খুব পরিষ্কারভাবে বালুচিস্তান এবং সে বালুচিস্তানের স্বাধীনতা মেনে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কি হলো, এই যে এটা কার সিগনেচার, এটা জিন্নাহর সিগনেচার। কিন্তু পরবর্তীকালে এত কিছু করার পরেও জিন্নাহর লোলুপ দৃষ্টি গিয়ে পড়লো বালুচিস্তানে, বিশ্বাসঘাতকতা করলেন, যুদ্ধ হলো সেই পাকিস্তানের সঙ্গে, নবগঠিত পাকিস্তানের সঙ্গে কালাতের যুদ্ধ হলো। কালাত জানতেও পারেনি যে পাকিস্তান ভেতরে তারা যুদ্ধ করে তাদের রাজত্ব বাড়ানোর চেষ্টা করছে। ভারতও বুঝতে পারেনি যে এই রকম মনোবৃত্তি দেখাবে পাকিস্তান। এবং তখন নেহেরুর সময় ছিল, অনেক উদার ব্যাপার ছিল, অনেক সৌজন্য আমরা দেখিয়েছি, এমনকি নয়া দিল্লি থেকে আমরা অনেক কিছু মহার্ঘ তাদের দিয়ে দিয়েছি যে তোমাদেরও নতুন দেশ গঠন করতে হবে, নাও তোমরা। তখন এইসব শিষ্টাচার সৌজন্য চলছে। সেই সময়ে ধূর্ত জিন্নাহ নেতৃত্বে পাকিস্তান বালুচিস্তানকে ছিনিয়ে নিল, জন্ম দিল এই উপমহাদেশে আরও একটি বিশ্বাসঘাতকতার ইতিহাসের শুরু। কিন্তু এটাই শুরু, শেষটা এবার আমরা দেখব। আমরা এই সময় দাঁড়িয়ে শেষটা দেখব। বালুচিস্তান তার যারা বিদ্রোহী বিপ্লবী তারা প্রতিরোধ করছে, তারা লড়াই করছে এবং সেই লড়াইতে তারা আশাবাদী তারা জিতবে। যে কারণে আসিম মুনির কি বলেছিলেন, তিনি বলেছিলেন খুব অহংকার নিয়ে, আমরা বালুচিস্তানের যারা বিদ্রোহী তাদের দমন করে দেব, ভয় পাই না। আসলে ভয় পেয়েছেন বলে ভরা স্টেডিয়ামে ইসলামাবাদে বসে তিনি ভয় পেয়েছিলেন বলেই তাদের কথা উল্লেখ করেছেন। আর সেই যে ইতিহাস ছিল, সেই ইতিহাসের পর এখন কি অবস্থা, দ্য হিন্দু লিখছে সেই বিখ্যাত ঘটনা, পাকিস্তান ট্রেন হাইজ্যাক, একটা গোটা ট্রেনকেই হাইজ্যাক করে নিল। সিজ এন্ডস 21 প্যাসেঞ্জার্স, 21 জন যাত্রী অ্যান্ড 4 সোলজার্স কিল্ড। জাফার এক্সপ্রেস ক্যারিং 440 প্যাসেঞ্জার্স ইন 9 কোচেস, অর্থাৎ 440 জন যাত্রীকে নিয়ে 9টা কোচ নিয়ে যে ট্রেনটাকে অপহরণ করা হয়েছিল, যেই ট্রেনটা কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল, সেই সময় বালুচিস্তানের যারা বিদ্রোহী তারা উঠে পড়ে, এক্সপ্লোসিভ নিয়ে হাইজ্যাক করে এবং সেখানেই সেই ঘটনা ঘটায়। আসলে এই ট্রেনটা যাচ্ছিল এবং সেই ট্রেনটাকে থামানো হয় বিস্ফোরণের সাহায্যে এবং তারপর অপহরণ হয়। এবং তারপর থেকে পাকিস্তান বুঝে যায় যে বালুচিস্তানের যারা বিদ্রোহী বিপ্লবী তাদের রোখা খুব শক্ত। এবং আমি শুরুতেই যে কথা বলছিলাম, এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীর মনোবল তলানিতে ঠেকেছে, এটা ঠিক, ভারতের ভয় কম্পমান, কিন্তু শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকে। অর্থাৎ ক্যান্সারের মতো পাকিস্তান সেনাবাহিনীতে যে ভয়, আতঙ্ক আর সন্দেহ বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেটা শুরু হয়ে গেছে কিন্তু অনেক আগে থেকেই। এখন শুধু আমরা উপসর্গগুলোকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা বালুচিস্তানের কথা বললাম, অর্থাৎ এই জায়গাটার কথা বললাম। মনে রাখবেন যে একের পর এক বারবার চেষ্টা করেও এই জায়গাটাকে আয়ত্তে আনতে পারেনি পাকিস্তান, এবং ভুট্টোও চেষ্টা করেছিল গত শতকের 7 দশকে, পারেনি। তার আগে ক্রমান্বয়ে যুদ্ধ হয়েছে। এবার চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে খাইবার পাখতুন, যাকে সংক্ষেপে KPK বলে। A land with disputed border,
কেন ডিসপিউটেড বর্ডার বলা হচ্ছে? ডুরান্ট লাইন আঁকা হয়েছিল, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডুরান্ট লাইন, এই যে লাল অংশটা দেখছেন এটা হচ্ছে ডুরান্ট লাইন। আসলে ডুরান্ট লাইন পাকিস্তানের মধ্যে আঁকা হয়েছিল কখন? সেটা ব্রিটিশ ইন্ডিয়া সময়। তখন তো আর পাকিস্তান ছিল না, বাংলাদেশ ছিল না, গোটা উপমহাদেশ পরিচয় ছিল তার একটাই, ব্রিটিশ ইন্ডিয়া। সেই সময় ঠিক 1905 সালে যেমন বঙ্গভঙ্গ হয়েছিল, সেরকম প্রাদেশিক বিভিন্ন জায়গায় সুবিধার জন্য ব্রিটিশরা একটা লাইন এঁকে দিয়েছিল। এই লাইনটাকে বলা হয় ডুরান্ট লাইন, এবং এই ডুরান্ট লাইন আফগানিস্তানের সঙ্গে ভাগ করে দিয়েছিল পাকিস্তান। এখন মুশকিল হচ্ছে এই ঘটনার ফলে এই বিস্তীর্ণ অংশের মানুষ, যাদের সঙ্গে আফগানদের পুরোপুরি মিল রয়েছে, তারা মানতে পারেনি, কিন্তু তাও অসুবিধা ছিল না। কিন্তু যখন পাকিস্তান সৃষ্টি হলো, আফগানিস্তানের সঙ্গে চিরতরে তাদের সম্পর্ক চলে গেল। কিন্তু সেই এলাকার মানুষরা, যাদের আমরা পাশতুন বলি, তারা এই অঞ্চলের নাম দিলেন পাশতুনিস্তান। অর্থাৎ পাকিস্তানের মধ্যে স্বতন্ত্র পাশতুনিস্তান তৈরি হলো, আর সেখান থেকেই শুরু হলো এক বৈপ্লবিক মনোভাব। তারই ফলশ্রুতি আজকের পাকিস্তানকে ঝেলতে হচ্ছে। কেন বলছি? খাইবার পাখতুনখোয়া, home of Pashtun population, has always had a troubled relationship with Pakistan. অর্থাৎ জন্মের পর থেকেই যারা পাশতুন, তাদের সঙ্গে পাকিস্তানের একটা খুব বাজে ধরনের সম্পর্ক ছিল, একটা বৈষম্য ছিল। সেটা ভাষা, সংস্কৃতি এবং সর্বোপরি পাকিস্তানের কতিপয়, বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব এলাকাতে যারা থাকেন, তারা তাদের অধিকার কায়েম করার জন্য এই মানুষগুলোকে নিষ্পেষণ করছিল। দ্য ডুরান্ট লাইন, অর্থাৎ যে লাইনটা আপনাদের দেখালাম, অ্যান আর্টিফিশিয়াল বর্ডার ইম্পোজড বাই দ্য ব্রিটিশ ইন 1983, 1893 সালে এই কাল্পনিক ডুরান্ট লাইনটা এঁকে দেওয়া হলো, যেটা পাশতুন এবং আফগানিস্তানকে আলাদা করলো। সেটা ব্রিটিশ ইন্ডিয়ায়, যে কথা বলছিলাম। ইভেন আফটার পাকিস্তানস ক্রিয়েশন, Pashtuns never fully accepted Durand Line as a legitimate border. অর্থাৎ এই ডুরান্ট লাইনকে আজ পর্যন্ত পাশতুনরা আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। তার কারণ তারা মনে করেন যে আফগানিস্তানের সঙ্গে তাদের অনেক বেশি গভীর সম্পর্ক, সখ্যতা, আত্মীয়তা, হৃদয়ের সম্পর্ক এই পাকিস্তানের সঙ্গে নয়। তার আরও একটি কারণ পাকিস্তানের বর্বরচিত ব্যবহারের জন্য। For decades, Pakistan has suppressed Pashtun nationalism. তারা এই যে পশতুনদের যে জাতীয়তাবাদ, তাকে সাপ্রেস করেছে, একেবারে দমিয়ে রাখতে চেয়েছে। And KPK has breeding ground of extremist group to serve its interest in Afghanistan. However, the Tehrik-e-Taliban Pakistan, অর্থাৎ পাকিস্তানের যে তালিবানরা রয়েছে, তারা কিন্তু এই জায়গায় রয়েছে এবং তারা ভয়ানক যোদ্ধা, which was once created by Pakistan's own military. একটা সময় পাকিস্তান, যে কথা তাদের আমরা দেখলাম, তাদের ডিফেন্স মিনিস্টার বলছেন, যে কথা পরিষ্কারভাবে বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন দেশের কাছ থেকে ফান্ডিং নিয়েছে। তো সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে উঠেছে পাকিস্তান, আর সেই পাকিস্তান তৈরি করেছিল সেই সময় পাশতুন তালিবান, যারা এখন ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠেছে পাকিস্তানের নিজের বিপদের কারণ। Has now turned against Islamabad, launching large-scale attacks on Pakistani security forces. ইসলামাবাদের বিরুদ্ধাচারণ করছে এবং চোখে চোখ রেখে তারা লড়াই করছে পাকিস্তানের আর্মির সঙ্গে। The Pakistan army has lost control over the large part of KPK, অর্থাৎ খাইবার পাখতুনখোয়ার একটা বিরাট অংশ তাদের কিন্তু হাতছাড়া, তারা ঢুকতে পারে না সেখানে। তার কারণ সেখানে বিদ্রোহীরা রয়েছে। TTP militants and Pashtun nationalists intensify their struggle. Many Pashtuns are now openly demanding integration with Afghanistan or a separate Pashtunistan. অর্থাৎ পাশতুনিস্তান, যে কথা বারবার আসছে এবং ইতিহাসেও রয়েছে, তারা চায় পৃথক পাশতুনিস্তান। আবার কেউ কেউ বলেন না, ঠিক আছে, আমাদের সঙ্গে আফগানদের মিল রয়েছে, আমরা আফগানিস্তানের সঙ্গে এক হতে চাই। আসলে এই ডুরান্ট লাইনটা তো একটা কাল্পনিক লাইন, এটা তো জোর করে ব্রিটিশরা চাপিয়ে দিয়েছিল, যার ফায়দা নিয়েছিল আজকের পাকিস্তান। সুতরাং
তারা ওই ডুরান্ট লাইনটাকে ভেঙে ফেলতে চাইছে। দীর্ঘদিনের সাম্রাজ্যবাদী লাইনটাকে ভেঙে ফেলে তারা আফগানিস্তানের সঙ্গে থাকতে চাইছে। কেউ কেউ বলছেন না, আমরা আলাদা একটা দেশ করব এবং সেই দেশের নাম হবে পাস্তুনিস্তান। KPK's strategic location and historical Pashtun identity make its separation from Pakistan inevitable. অনেকে বলছেন অনিবার্য, অমোঘ হবেই। দুটো দেশ হতে পারে না একসঙ্গে, দুটি এইরকম আলাদা স্বতন্ত্র, বলা যেতে পারে যাদের ভাষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে সব আলাদা, একসঙ্গে কিছুতেই করা যাবে না যতই পাকিস্তান চেষ্টা করুক। এবং এর যে জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে, অর্থাৎ ভৌগোলিক যে অবস্থান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ইতিহাস রয়েছে, ভূগোল এবং ইতিহাস তার উপাদান বলে যে পাস্তুন তারা আলাদা একটা রাষ্ট্র, অথবা তাদের মধ্যে মতবিরোধ আছে যে তারা আফগানিস্তানের সঙ্গে থাকতে চায়, কিন্তু কোনো মতেই Pakistan, no Pakistan. The Pakistan army is already struggling to maintain control, and Afghanistan refuses to recognize the Durand Line. A greater Pashtun rebellion is brewing. আফগানিস্তান বলে দিয়েছে না, ব্রিটিশদের ওই চাপিয়ে দেওয়া ডুরান্ট লাইন আমরা মানি না। আর অন্যদিকে পাকিস্তান আর্মি তারা হিমশিম খাচ্ছে সেই জায়গায় তাদের অধিকার কায়েম রাখতে। সুতরাং আগামী দিনে একটা বাচ্চার জন্ম দেবেই তো গর্ভবতী পাকিস্তান, যেমন 1971 সালে জন্ম দিয়েছিল বাংলাদেশের, এবার আবার বালুচিস্তানের পাশাপাশি আরও একটি সন্তানের জন্ম দিতে পারে পাকিস্তান। এবার চলে আসি সিন্ধ। খুব গুরুত্বপূর্ণ এই সিন্ধ। তার কারণ অনেকে বলেন, তার কারণ গ্রিক ঐতিহাসিক থেকে শুরু করে আধুনিক ইতিহাসবিদ, ইতিহাসবেত্তা তারা বলেন সিন্ধ থেকেই হিন্দু যে শব্দ, সেই শব্দ যে শব্দতে আসে মুনির, অর্থাৎ উন্মাদ জেহাদি পাক সেনাপ্রধানের যে বিদ্বেষ রয়েছে হিন্দুদের প্রতি, সেই হিন্দু শব্দটা অনেকে বলেন সিন্ধ শব্দ থেকে এসছেন। এই সিন্ধ ফাইটিং ফর ইটস আইডেন্টিটি অ্যান্ড ফ্রিডম, সিন্ধ প্রদেশেও তারা লড়াই করছে। কিসের জন্য লড়াই করছে? যে তাদের নিজস্ব যে ভাষা ছিল, সংস্কৃতি ছিল, তার জন্য লড়াই করছে এবং তারা পাকিস্তান থেকে আলাদা হতে চায়। সিন্ধ হিস্টোরিক্যালি রেফার্ড অ্যাজ সিন্ধুস্তান অর সিন্ধুস দেশ, যেখান থেকে অনেকে হিন্দু দেশও বলেন। তার কারণ গ্রিকরা স আর হয়ের মধ্যে গুলিয়ে ফেলতেন। যাই হোক, সিন্ধু দেশ বাই ইটস ন্যাশনালিস্ট মুভমেন্ট, জাতীয়তাবাদী লড়াই সেখানে চলছে, হ্যাজ অলওয়েজ বিন ডিস্টিংক্ট ফ্রম পাকিস্তানস ডমিনেট পাঞ্জাবি এলিট। এইবার এলো আসল কথা। এই পাঞ্জাবি এলিট কারা? এরা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের যারা রয়েছেন, তারাই কিন্তু বালুচিস্তান থেকে শুরু করে পাখতুনখোয়া থেকে শুরু করে তারাই কিন্তু সিন্ধু প্রদেশ সমস্ত জায়গা তারা থাবা বসাচ্ছে। আসলে তারা একটা এলিট হয়ে উঠেছে, অভিজাত হয়ে উঠেছে। তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে চায়। কাদের টাকায় পড়তে চায়? এই গরিব মানুষগুলো যারা বালুচিস্তানে রয়েছেন, যারা নিপীড়িত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, বা যারা খাইবার পাখতুনে রয়েছেন তাদের, অথবা সিন্ধ দেশের। ইটস হোম টু দ্য এনশিয়েন্ট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, খুব গুরুত্বপূর্ণ কথা, and has a rich cultural and linguistic language that predates the formation of Pakistan. অনেকে বলেন এই যে মহাভারতে বা বিভিন্ন ঘটনায়, বিভিন্ন কিংবদন্তিতে এই যে সিন্ধু দেশের কথা আছে, এই সিন্ধু দেশ হচ্ছে এই সিন্ধ। Historically, the Sindhi people spoke Indo-Aryan languages. মনে রাখবেন, আমরা কিন্তু ইন্দো-আরিয়ান ল্যাঙ্গুয়েজের কথা বলি। আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে ইন্দো-আরিয়ান ল্যাঙ্গুয়েজ, এবং এই ইন্দো-আরিয়ান ল্যাঙ্গুয়েজে তারাও কথা বলতেন। বাট আফটার 1947 দে ওয়ার ফোর্সড টু অ্যাডপ্ট উর্দু, অর্থাৎ তাদের ভাষার ওপর উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হলো, একেবারে বেয়োনেটের খোঁচা দিয়ে চাপিয়ে দেওয়া হলো। ইরেজিং দেয়ার লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল আইডেন্টিটি, তার ফলে কি হলো? তাদের ভাষাতাত্ত্বিক এবং সাংস্কৃতিক যে নৃতাত্ত্বিক তাদের পরিচয় আছে, সেই পরিচয়টাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করলো। কে করলো? পাকিস্তান। কোন পাকিস্তান? পাঞ্জাবের এলিট পাকিস্তান, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আজকে ইসলামাবাদে বড় বড় কথা বলছেন আসিম মুনির, তারা
ধ্বংস করতে চাইছে এই সিন্ধ প্রদেশের সিন্ধের তাদের সাংস্কৃতিক এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। This was a deliberate attempt by Pakistan's ruling elite to suppress Sindh's distinct identity and heritage. তাদের ঐতিহ্য এবং তাদের যে ঐতিহ্য রয়েছে, তাদের যে পরিচয় রয়েছে, তাদের যে স্বতন্ত্র পরিচয় রয়েছে, সেটাকে তারা চাইছে যে মিলিটারিদের দিয়ে, আর্মিকে দিয়ে সেটাকে ক্রাশ করিয়ে দিতে, একদম ভেঙে চুড়ে মাটিতে মিলিয়ে দিতে। আর এখানেই সিন্ধ উঠে দাঁড়াচ্ছে, তারা বলছেন না, আমরা মানব না। এবার আসি যে আপনারা বলতেই পারেন আমি ভারতীয়, আমি এখান থেকে অনেক কথা, মন গড়া কথা বলছি। এবার আসি পাকিস্তানের পত্রিকা কি বলছেন এই সিন্ধ নিয়ে আপনাদের দেখাবো। যে কথা আপনাদের বলছিলাম সে কথাই বলছে ডন। আপনারা জানেন ডন কাদের পত্রিকা? পাকিস্তানি নামী পত্রিকা। ডনের পেপারে 2025-এর 28 এপ্রিল দেখুন কি লেখা হচ্ছে। There are many facets of Sindh's history. বলছে সিন্ধের যে ইতিহাস, সেই ইতিহাসের নানান মাত্রা রয়েছে এবং রহস্য রয়েছে। সেখানে পরিষ্কার বলছেন, one such aspect is the era before advent of Arab rule in 711, অর্থাৎ 711 খ্রিস্টাব্দে আরবরা যতক্ষণ না পর্যন্ত এই জায়গা অধিকার করে তার আগে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা কিসের ইতিহাস? when the region was under Buddhist and Brahmin rule, ব্রাহ্মণ এবং বৌদ্ধরা তারা শাসন করতো সেখানে, তাদের সেখানে আধিপত্য বিস্তার ছিল। আমি বলছি না, ভারতের কোনো পত্রিকা বলছে না, ভারতের কোনো ইতিহাসবেত্তা বলছে না, ডন পত্রিকা বলছে পাকিস্তানের, এবং সেটা এই 2025-এর 28 এপ্রিল। সুতরাং উড়িয়ে দেওয়া যাবে না, তাদের একটা আলাদা ঐতিহ্য আছে। তার ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন। এই ছবিটা অনেক কিছু কথা বলে দিচ্ছে, একটা ভগ্নস্তূপ অনেক কথা বলে দিচ্ছে। কারা ছিল সেই সময়? 711 খ্রিস্টাব্দের আগে ব্রাহ্মণ এবং বৌদ্ধরা সেখানে তাদের আধিপত্য ছিল, তারপর আরব এসে দখল করে নেয়। এবং একই কথা বলছে চেঞ্জ অফ উইন্ড ইন পাকিস্তান সিন্ধ, ওয়াই কলস ফর হোমল্যান্ড, সিন্ধু দেশ গ্রো পোস্ট বাংলাদেশ ক্রিয়েশন। অর্থাৎ পোস্ট বাংলাদেশ, 1971 সালে বাংলাদেশের জন্ম, পূর্ব পাকিস্তান নাম নিল বাংলাদেশ। সেই বাংলাদেশের মতো প্রত্যেকে বলছে, দেখুন 28 এপ্রিলের পর থেকে প্রত্যেকে বলছে, পাকিস্তান সংবাদপত্র থেকে আন্তর্জাতিক সংবাদপত্র বলছে না, সিন্ধু প্রদেশ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে, তাদের যে ঐতিহ্য ছিল, যে ইতিহাস ছিল, তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। লড়াইটা হবে। বাংলাদেশে যেমন লড়াই হয়েছে, এখন যারা বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে অনেকেই চাকর বাকর। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পাকিস্তানের চাকর বাকর, কারণ পাকিস্তানের হাত ধরে তাকে যেতে হচ্ছে চীনে, এবং সেখানে গিয়ে কি বলেছেন আমরা সবাই জানি। কিন্তু এই যে বিভিন্ন ভাষাগত সাংস্কৃতিক যে পার্থক্য রয়েছে পাকিস্তানের সঙ্গে, সেটা বাংলাদেশে প্রতিভাত হয়েছে বলে মুক্তিযোদ্ধারা তারা রুখে দাঁড়িয়েছিলেন। মায়ের অপমান হতে দেব না, বাংলা ভাষার অপমান হতে দেব না, বাংলা সংস্কৃতির অপমান হতে দেব না, রবীন্দ্রনাথ নজরুলের অপমান হতে দেব না। ঠিক একই ঘটনা ঘটছে সিন্ধু দেশে। সুতরাং একমাত্র বালুচিস্তান নয়, গর্ভবতী পাকিস্তান জন্ম দেবে সিন্ধু দেশেরও। যারা রয়েছেন সেখানে, যারা ওয়াকিবহল, তারা বুঝতে পাচ্ছেন। এবার ফিরে আসি দ্য ডিপ্লোম্যাট পত্রিকাতে। সেখানে লিখছেন, হোয়ার ডু তালিবান পাকিস্তান রিলেশনস স্ট্যান্ড নাও? এখন ঠিক তাদের কি অবস্থা, কোথায় তালিবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক? One reason driving Islamabad's renewed efforts in Afghanistan may be India's continuing moves to expand its dealing with Taliban. তালিবানদের সঙ্গেও সম্পর্ক এখন পাকিস্তানের মোটেই ভালো নয়। পাকিস্তানে যা চলছে, যেভাবে চলছে, তালিবান খুশি নয়। সুতরাং আফগানিস্তান মোটেই এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের বন্ধু নয়। অনেকে বলছেন খুব দ্রুত মানচিত্রে পরিবর্তন আসবে, অর্থাৎ গর্ভবতী পাকিস্তান তার গর্ভ থেকে একের পর এক সন্তান জন্ম নেবে বালুচিস্তান, জন্ম নেবে
খাইবার পাখতুন জন্ম নেবে সিন্ধ, এবং সেই সময়ে দাঁড়িয়ে পাকিস্তান তাহলে তার চেহারাটা কি হবে? এই যে বালুচিস্তান, এই যে সিন্ধ, এগুলোকে বাদ দিলে চেহারাটা ঠিক কি দাঁড়াবে? আমাদের উত্তরপ্রদেশ তার থেকে ছোট হয়ে উঠবে পাকিস্তান ভবিষ্যতে। কেন বলছি এ কথা? রিটার্নিং টু ইটস ট্রু হোমল্যান্ড, ওরা ফিরে আসবে তাদের পুরনো মায়ের কাছে, হতে পারে সেটা ভারত। আনলাইক বালুচিস্তান, সিন্ধ অ্যান্ড কেপিকে হু সিক ইন্ডিপেন্ডেন্স, যারা স্বাধীনতার জন্য লড়াই লড়ছে, এবার দেখে নিই যুক্তিটা ঠিক কি। দ্য ডে ইজ নট ফার ওয়েন POJK অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর will voluntarily reunite with India, its rightful homeland. It does not need to be taken back. It will return on its own. অনেকে বলছেন যে তারা নিজেরাই বুঝে চলে আসবেন। যদি আমরা কতগুলো পর আমরা ঘটনা দেখি যে দ্য সাইন্স অফ পাকিস্তানস কলাপস, পাকিস্তানের পতনের আমরা কারণগুলো দেখি, পাকিস্তানস ডাউনফল ইজ নট জাস্ট থিওরিটিক্যাল, এটা তাত্ত্বিক কোনো কথা নয়, ইট ইজ হ্যাপেনিং রাইট নাও, এটা এখন ঘটে চলেছে। হিয়ার আর সাম মেজর ইভেন্টস টু প্রুভ পাকিস্তান ইজ ফলিং অ্যাপার্ট, অর্থাৎ পাকিস্তানের মানচিত্র ছিঁড়ে বেরিয়ে আসছে, অর্থাৎ মায়ের কাছ থেকে বেরিয়ে আসছে একের পর এক রাষ্ট্র। সেই রাষ্ট্রগুলো কেন বলা হচ্ছে বেরিয়ে আসছে? কোয়েটা টু পেশোয়ার ট্রেন অ্যাটাক মানুষের চোখ খুলে দিয়েছে। যে ঘটনা ঘটেছে বালুচিস্তানে, BLF fighters hijacked a train taking numerous hostages. The bold attack is proof that Pakistan's control over the region is splaying. কেন বলছে? তার কারণটা হচ্ছে এখন তাদের আর সেই জায়গাটাই নেই। একটা ট্রেন শুদ্ধ হাইজ্যাক করে নিচ্ছিল। আমরা ছোটবেলায় সেই জাদুকরের কথা শুনতাম যে একটা ট্রেনকে ভ্যানিশ করে দিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বালুচিস্তানে তাদের বিদ্রোহী বিপ্লবীরা এতই শক্তিশালী যে একটা ট্রেনকে তারা হাফিস করে দিতে পারে। ফরমেশন অফ ব্রাস, দ্য বালোচ, সিন্ধি অ্যান্ড পাস্তুন armed groups have officially united under BRAS, Baloch, Razi, Azozi, Sagar, অর্থাৎ তারা তিনজনে মিলে তাদের যে বিদ্রোহী দল একসঙ্গে তারা ব্রাস গঠন করেছে। সেখানে বালুচিস্তান আছে, সিন্ধে আছে এবং পাস্তুনের যারা রয়েছেন বিদ্রোহী, সশস্ত্র বিদ্রোহী, তারা একসঙ্গে ব্রাস তৈরি করেছেন। অ্যান্ড রাইজ অফ TTP, দ্য পাকিস্তান তালিবান ইজ স্ট্রঙ্গার দ্যান এভার, পাকিস্তানের তালিবান আগের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এবং মনে রাখবেন আফগানিস্তান এই সময় আফগানিস্তান সম্পূর্ণ তালিবানদের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত, সুতরাং এরাও এখন জোরদার। রেগুলারলি অ্যাটাকিং পাকিস্তানস মিলিটারি বেস, তারা রেগুলার প্রতিনিয়ত পাকিস্তান আর্মিকে তারা আক্রমণ করছে বিভিন্ন বেসে, পুলিশ স্টেশনেও এবং গভর্নমেন্ট অফিসে। সুতরাং সব মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তান পতনের সামনে দাঁড়িয়ে আছে। ইকোনমিক কলাপস, এবং যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, যেভাবে পাকিস্তানি টাকা হুড়হুড় করে নিচে নামছে এবং কোনো রকম ফরেন রিজার্ভ নেই, অর্থাৎ আলাদা করে সংরক্ষিত করা আছে বিরাট অর্থভাণ্ডার, এটাও তাদের নেই। পাকিস্তান ইজ ইন ইকোনমিক ফ্রি ফল, অর্থাৎ একেবারে মহাশূন্যে পড়ে যাচ্ছে, দ্রুত পড়ছে পাকিস্তান। তার ফলাফল কি? দ্য এন্ড অফ পাকিস্তান ইজ নিয়ার। পাকিস্তান বলা হচ্ছে যে এই এতগুলো কারণে পাকিস্তান এবার পতনের দিকে আসছে। এখন প্রশ্ন হচ্ছে কবে পাকিস্তানের সন্তান জন্ম নেবে? একটা সন্তান জন্ম নেবে না একাধিক সন্তান জন্ম নেবে? প্রথমে কি জন্ম নেবে বালুচিস্তান, তারপর কি সিন্ধ, তারপর কি আমরা দেখব খাইবার পাখতুন? তাহলে পাকিস্তানের অবস্থাটা কি হবে বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন যে অবস্থাটা হবে, সেই মানচিত্রটা হয়ে যাবে উত্তরপ্রদেশের থেকেও ছোট। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে পাকিস্তানের সেনাবাহিনীর সেনা অফিসাররা তারা কেন আতঙ্কে রয়েছে। একদিকে ভারতের সঙ্গে টক্কর দিতে গিয়ে পাকিস্তান সেনাপ্রধান এই মুহূর্তে সেনাবাহিনীতে চরম সংশয়ের সৃষ্টি করেছে। অন্যদিকে জানে যে এই যে পাঞ্জাবের, অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাবের
কতিপয় মানুষ তারা গোটা বালুচিস্তান, সিন্ধ এবং অবশ্যই তারা অন্যান্য জায়গার মানুষকে যে বঞ্চিত করছে, তার ফলে কি হচ্ছে? তার ফলে একটা বিরাট বিদ্রোহের মুখে এই মুহূর্তে পাকিস্তান, ভাঙন আসন্ন। এবং মজা করে অনেকে বলছেন পাকিস্তান আবার গর্ভবতী হয়েছে। 1971 সালে জন্ম দিয়েছে বাংলাদেশের, এবার জন্ম দেবে এক বা একাধিক নতুন সন্তানের। এবং অবশ্যই ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনা তারাই থাকবে এই ডেলিভারির ডাক্তার হিসেবে। জয় হিন্দ।